দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। আর আজ আমাদের মাঝে অতিথি হয়ে যিনি উপস্থিত আছেন, যার সঙ্গে আমরা গল্প করব, আড্ডা দিব এবং জানবো জানা অজানা নানান কথা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে মডেল এবং অভিনেত্রী তানহা তাসনিয়াকে। কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের আয়োজনে আসার জন্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, অবশ্যই জানতে চাই যে এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে, এবং যেহেতু আপনি নাটকেই বেশি কাজ করছেন, নিশ্চয়ই নাটক নিয়েই ব্যস্ততা, তো কি কি কাজ করা হচ্ছে এখন? আমার এখন 3-4টা চ্যানেলে 3-4টা সিরিয়াল চলছে এবং ব্যাক টু ব্যাক দেখা গেছে যে একটা সিরিয়াল শেষ করলাম, আরেকটা শুরু করেছি, এরকম মানে চ্যানেল থেকে রেফার করা হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে খুব বেশি সিরিয়াল নিয়ে ব্যস্ত, প্লাস হচ্ছে সামনে যেহেতু রোজার ঈদ আসছে, রোজার ঈদের কাজগুলো অলরেডি শুরু করে দিয়েছি। তো বলবো যে ঈদের কাজগুলো নিয়েই ব্যস্ততা। এবং সিরিয়ালগুলোতে হয় কি, 4টা সিরিয়াল যদি একসাথে করি তো দেখা গেছে যে মাসে যদি 4 দিন করেও ডেট দেয়া লাগে, 12 দিন আমার সিরিয়ালে অলমোস্ট চলে যায়। বাকি দিনগুলোতে আমার সিঙ্গেলের কাজ থাকে, আমার মডেলিং এর কাজ থাকে, তো টিভি চ্যানেলে বিভিন্ন ইন্টারভিউজ থাকে, যে সবকিছু মিলিয়ে চলে যাচ্ছে। ব্যস্ততা ভালোই চলছে। আচ্ছা, ইফ আই এম নট রং, আপনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল চলচ্চিত্র দিয়ে। হ্যাঁ, চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে আপনার শুরু হয়েছিল, কারণ এটা একটু এক্সেপশনাল, বিকজ যারা চলচ্চিত্রে কাজ করে তারা আগে হয়তো বা নাটকে অথবা মডেলিং বা অন্য কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থেকে তারপর চলচ্চিত্রে কাজ করে, কিন্তু আপনার শুরুই হয়েছে ডিরেক্টলি চলচ্চিত্রে। আমরা যদি একটু জানতাম যে কোন সার্কামস্ট্যান্সেস আসলে শুরু হয়েছিল, বা আপনি কি আগে থেকেই প্রিপেয়ার ছিলেন কিনা আপনি চলচ্চিত্রে কাজ করবেন? একদমই প্রিপেয়ার ছিলাম না, এবং আমার আসলে এবিসিডিও জানি না আমি এই সেক্টরের। আমি জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, তখন হয় কি আমার ওই ফেসবুক আইডি সব ফ্রেন্ডরা ওপেন করছে, আমি ওপেন করেছিলাম। তো ওপেন করে টুকটাক নিজের দু একটা ছবি টবি পোস্ট করতাম, তাও সেটা হচ্ছে ফ্রেন্ডরা ডিএসএলআর দিয়ে তুলে তুলে দিত, ওই সব টাইপের আর কি। তো আমরা একদিন সব ফ্রেন্ডরা মিলে, আমরা একটা ফ্রেন্ড ডিএসএলআর কিনে, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে চলো আমরা ধানমন্ডি লেকে যেয়ে আমরা সবার ছবি তুলি, ফটোশুট করি। তো তখন ফটোশুটও আমি জানতাম না, টু বি অনেস্ট। আচ্ছা, আমরা কিছু ছবি টবি তুলি, ওকে ফাইন, চলো যাই। একদম সিম্পল, কোনো মেকআপ তো বুঝিও না তখন, জাস্ট আমি একটু কাজল আর একটু লিপস্টিক বুঝি। তো ওকে তুললাম, তুলে ওগুলো ফেসবুকে দিলাম। অফার, ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হলো, অফার আসা শুরু হলো। টিভিসির অফার আমি অনেক পেয়েছি, হয় কি যে কাস্টিং ডিরেক্টররা থাকে তো অফার করে, বাট আমি সবসময় ইগনোর করেছি যে কি স্ক্রিন টেস্ট, কি নিকেতন যেতে হবে, মানে খুব প্যারা, হ্যাসেল। বাট যখন নীরব আমাকে নক করলো একটা ফিল্মে লিড রোলের জন্য, তো তখন আই থট ফার্স্টে আমার মনে হচ্ছে ফাইজলামি করতেছে আমার সাথে, পরে যখন দেখলাম যে না, হি সিরিয়াস, তখন আমার মনে হলো যে এত এত মানুষ স্ট্রাগল করছে, সিনেমা তো একটা বিগ প্ল্যাটফর্ম, সিনেমা একটা লিড রোল পাওয়া মানে অনেক বিশাল ব্যাপার। সো ইফ ওরা যদি আমার মধ্যে এরকম কিছু পটেনশিয়ালিটি দেখে থাকে, মেবি আই শুড ট্রাই ইট। তো তখন বাসায় তো রাজি ছিল না, সার্কাস মানে ম্যানেজমেন্ট করে নীরবকে দিয়ে বাসায় কনভিন্স করায়, তারপরে হচ্ছে আমার ডিরেক্টরকে দিয়ে করা, বাট আমি কিছুই পারতাম না, তারা আমাকে সবকিছু শিখিয়ে নিয়েছে, এখনো শিখছি। আচ্ছা, তো প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ান, মানে এটা একটা খুবই ওভারওয়েলমিং একটা অফার বলা যায়, কারণ যেটা আপনি বলছিলেন যে অনেকে স্ট্রাগল করে কাজ করার জন্য, সেখানে মেইন লিড রোলের জন্যই আপনাকে বলা হয়েছে। তো প্রথম যখন দাঁড়ালেন কোনো প্রিপারেশন ছাড়া ক্যামেরার সামনে, তখন কেমন লেগেছিল, এবং প্রথম চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কোনো ঘটনা যেটা সারা জীবন মেমোরেবল থাকবে? অ্যাকচুয়ালি প্রিপারেশন তো কিছুটা নিয়েছিলাম ক্যামেরার সামনে যাওয়ার আগে, যখন ফাইনাল হলো সিনেমা, যখন সাইনিং হলো, স্ক্রিপ্ট আমাকে দিয়ে দেওয়া হলো এবং আমাকে গ্রুমিং করানো হচ্ছিল। তো গ্রুমিং কিছুটা করা হয়েছিল, স্ক্রিপ্টটা সম্পর্কে কিছুটা ধারণা ছিল। তো তাও বলবো আমি পারি না কিছু, হ্যাঁ তাও কিছু পারি না। তো নীরব আমাকে অনেক হেল্প করেছে, আমার ডিরেক্টর রফিক শিকদার, তারও এটা ফার্স্ট ফিল্ম ছিল, আমারও এটা অ্যাজ এ নায়িকা ফার্স্ট ফিল্ম ছিল, আমার ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে। তো সব কিছু মিলিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, স্টিল আমি অনেক নার্ভাস ছিলাম, আমার এখনো মনে পড়ে। স্মরণীয় বিষয় হচ্ছে যে আমার শুটিং, আমার 14 গোষ্ঠী গেছে ওখানে। মানে আমি যে একটু অ্যাক্টিং করব, মানে আমার ফ্যামিলি মেম্বার, আমার রিলেটিভ দেখার জন্য গেছে, এটা একটু দেখার বিষয়, যে আচ্ছা দেখি শুটিং দেখি, আচ্ছা আমি নায়িকা। এন্ড আমার ফার্স্ট ডেতে আমার শুটিং ছিল ঢাকা ইউনিভার্সিটির জিয়া হলে, চারপাশে এত ছেলে, আর ঢাকা ভার্সিটির ছেলেরা, ইউ হ্যাভ আইডিয়া, অনেক কমেন্ট করে, অনেক কিছু করে, আমি তার মধ্যে নতুন কবুতরের মতো হয়ে গেছে আমার অবস্থা, চারপাশে ছেলেরা সব, মানে দর্শক সব ঢাকা ইউনিভার্সিটির ইয়াং ছেলে পেলে।
তার মাঝখানে শুটিং করা একটু আমার জন্য, এমনি ক্যামেরা ভয় পাচ্ছি, তার মধ্যে ক্রাউড হচ্ছে সব ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, তার মধ্যে ফ্যামিলি সব এক জায়গায়, তো মানে আমার মনে হয় সবথেকে বেশি ফ্যামিলি পার্সন বা ফ্যামিলির মানুষজন থাকলে নার্ভাসনেস বেশি কাজ করে, যে আচ্ছা ঠিক আছে কোনটা জাজ করবে বা কি সাথে করছি সাথে ভালো বলবে হচ্ছে তুমি কি, কিছু right? পারো না, তোমাকে পারছো দেখো না, না, right? একদম আব্বু মতো মানুষগুলো দেখে না, মানে একদম ইনস্ট্যান্ট মুখের উপর বলে ফেলে, স্টিল দে আর মাই বিগ ক্রিটিক্স। না এটা এখন একদিক থেকে ঠিক আছে, বিকজ তারাই যদি ক্রিটিসিজম না করে তাহলে আমাকে Exactly. পারফেক্ট কে করে দিবে। আচ্ছা, হ্যাঁ। তো শেষ হলো যখন, তখন এক্সপেকটেশনস কেমন ছিল এবং কেমন রেসপন্স পেয়েছেন সবার কাছ থেকে? এক্সপেকটেশন আসলে খুব বেশি ছিল, আমি যে কাজ করতে পারবো বা কন্টিনিউ করতে এসব কোনো কিছুই না তখন ভাবিনি। তখন মনে এমনি হয়েছে যখন যে করছিলেন মুভির কাজ, তখন কি মনে হচ্ছিল যে না এটাই আপনি কন্টিনিউ করতে চান বা আপনি করতে চান? যখন আমি করছিলাম তখন আমি এনজয় করছিলাম, এই যে স্টারডাম, এই যে মানুষ ছবি তুলতে আসছে, এই যে একটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকা লাইক কিং অ্যান্ড কুইন, কুইনের মতো ট্রিট করা হয়, তো তাদের চারপাশে প্রোডাকশনের লোকজন থাকে, সিকিউরিটিজ থাকে, সারাক্ষণ attention থাকছে। প্যাম্পারিং, তো তখন আমি এনজয় করছিলাম, ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আচ্ছা লেটস ট্রাই, দেখা যাক কি হয়। এইভাবে করে করে আসলে যখন আমি কাজটাকে এনজয় করা শুরু করলাম তখন আমার মনে হলো যে না এটাই করা উচিত আমার, আমি এটাই করব। তখন থেকেই শিখছি শিখে যাচ্ছি, এই তো। আচ্ছা, তো প্রথম মুভি রিলিজের পর নিশ্চয়ই ফ্যামিলিও দেখতে গেছিল, তো তারপরে কি তারা প্রিমিয়ার শোতেই সবাই দেখতে গিয়েছিল। আচ্ছা, তারপরে কি তারা এনকারেজ করেছে কিনা যে ঠিক আছে করো, অভিনয়টা হচ্ছে? একদম, আমি অভিনয়ে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। প্রিমিয়ার শোতে আমার ফ্যামিলি সবাই গেল, জাস্ট সিনেমা শেষ আমি জাস্ট বসে বসে দেখছি, ইটস মি, ইজ ইট মি, মানে আমি কাজ করছি, মানে এটা তো আসলে ইটস লাইক এ ড্রিম। সিনেমাটা শেষ হলো, সিনেমাটা স্যাড এন্ডিং ছিল, তো শেষ হলো, আমার বাবা জাস্ট আমাকে জড়িয়ে ধরলো যে অ্যাক্টিং ভালো খারাপ আমি জানি না, তুমি যে একটা সিনেমা শেষ করছো, তুমি এতটুকু করতে পারছো সাহস নেই, এটাই অনেক কিছু। হ্যাঁ, মানে আরো আমি জানি তুমি কিছু পারো না, কিছু জানো না, যদি ওরকম প্ল্যান থাকতো শিখেই আসতাম ডেফিনেটলি, বা ইয়ে করে আসতাম, নাচ শিখে আসতাম। যতটুকু না পারতে যদি তুমি এতটুকু করে থাকো, তাহলে তুমি যদি চেষ্টা করো, শিখো, আরো অনেক ভালো করবে। তখন ইন্সপিরেশনটা এসেছে একদম। তাদের কাছ থেকে। আচ্ছা, তারপরে তো যাত্রা শুরু হলো, এখন পর্যন্ত চলছে, তো এখন একদম, নাটকে হ্যাঁ। বেশি সময় দেওয়া হচ্ছে, সিনেমাতে আমরা আপনাকে খুব বেশি একটা পাচ্ছি না। সর্বশেষ আপনার সিনেমা ছিল রুখে দাঁড়াও। রুখে দাঁড়াও। রুখে দাঁড়াওটাতে খুব প্রতিবাদী একটা চরিত্রে আপনি অভিনয় করেছেন, এবং তারপরে আর সিনেমার অফার কি আসেনি নাকি করছেন না আপনি আসলে? রুখে দাঁড়ার পরে আমি আরেকটা সিনেমা করেছি, শুটিং শেষ করেছি, বিয়ে আমি করব না সিনেমাটার আচ্ছা। নাম, এটা আমি আর ইমন করেছিলাম। তো ওইটা সেন্সর হয়ে আছে, ওটা এখনো রিলিজ হয়নি, Release কিছু হয়নি। জটিলতায় ওটা আটকে আছে। আর রুখে দাঁড়াওটা রিলিজ হয়েছিল গত বছর। এই তো, আর সিনেমা আসলে ওই যে একটা ইয়ে আছে না, সিনেমা তো এখনো স্টিল আমাদের শাকিব খানের উপরেই আসলে ডিপেন্ডেন্ট, এবং দর্শকরা যেরকম রেসপন্সটা শাকিব খানের সিনেমায় করে অন্যান্য সিনেমাতে করে না। আচ্ছা। সো এটা আমরা যুগের পর যুগ দেখে আসছি, আই হোপ এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যদি ওরকম ভালো কোনো গল্প, ওরকম ক্যারেক্টার পাই, দেন আমি সিনেমা করব, বাট আপাতত আমি নাটকেই ভালো আছি। মানে আপাতত আপনি চলচ্চিত্রের থেকে নাটকে বেশি কমফোর্টেবল ফিল একদম, করছেন? হ্যাঁ। আচ্ছা, নাটকের কোন ক্যারেক্টারের জন্য সবথেকে বেশি রেসপন্স পেয়েছেন? নাটকে অনেক ধরনের ক্যারেক্টার করেছি, অনেক ধরনের ক্যারেক্টারের জন্য। আমি আর আরফান নিশো একটা নাটক করেছিলাম কুয়াশা, ওটাতে আমি একটা এসবি অফিসারের ক্যারেক্টার প্লে করেছিলাম, সেটার জন্য খুব ভালো রেসপন্স পেয়েছি। আমি আর মোশাররফ করিম একটা নাটক করেছিলাম বউ ভীষণ পাওয়ারফুল, ওটাতে আমি খুব ঝগড়াট একটা বউ থাকি এবং মোশাররফ ভাইকে যা ইচ্ছা তাই টর্চার করি, এইটা দর্শক কেন যেন অনেক পছন্দ করে। এবং মোশাররফ ভাইয়ের সাথে আমার এই ধরনের নাটক না হলে মিনিমাম 20টা আছে, সবটাতে আমি ঝগড়াটে বউ, তাকে ডমিনেট করতেছি, এই করতেছি সেই করতেছি। নিশ্চয়ই ছেলেরা বেশি পছন্দ করে, বিকজ ছেলেরা তো চায় যে বউরা যে ছেলেরা প্রতিবাদী, মানে সবাই মনে করে আমাদের বউগুলো এরকম, সবাই মনে তাদের বউকে এরকমই ভাবে হয়তো বা, যে টেলিভিশনেও তা দেখানো হোক যে বউরা টর্চার করে। আমার এই ধরনের ক্যারেক্টার আমি রেসপন্স বেশি পাই, আচ্ছা। যদি আমি রিয়েল লাইফে এরকম একদমই না, বাট পিপল লাইক ইট। আচ্ছা, তো এমন কি কোনো চরিত্র আছে অথবা এমন কোনো ডিরেক্টর অথবা এমন কোনো আর্টিস্ট যার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে, বা যদি কখনো অফার আসে এই ধরনের চরিত্র, ডিরেক্টর অথবা আর্টিস্ট একদম লুফে নেবেন? নাটকে যদি বলি, আমার তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়নি। তাহসান ভাই আর নাটক করবে কিনা আমি তাও জানি না, বাট আমার খুব ইচ্ছা ছিল তাহসান ভাইয়ের সাথে কাজ করার, আমি অনেক আগে থেকেই তার বিগ ফ্যান, স্টিল আমি তার ফ্যান, তো তার সাথে ইচ্ছা আছে। আর সিনেমা অফকোর্স যদি শাকিব খান হয়, অফকোর্স লুফে নিব।
তো আর বলার বাকি রাখে না। সেক্ষেত্রে কোনো গল্প অথবা কোনো চরিত্রের প্রাধান্য আছে কিনা? না, ইউনিক মৌলিক গল্প হলেই হবে, যেটা হচ্ছে যে কপি না, কোনো কিছুর সাথে মিল নেই, বাট গল্পটা খুব দারুণ ইউনিক এরকম। বাট হ্যাঁ, আমার ইচ্ছা আছে রবীন্দ্রনাথের কিছু গল্পের চরিত্রে কাজ করার ইচ্ছা আছে আমার। আমার হুমায়ুন আহমেদ স্যারের কিছু চরিত্র করার ইচ্ছা আছে, এরকম ইচ্ছা আছে। মানে ওই জায়গাগুলোতে এখনো ওই ডিজায়ারটা এখনো আছে যে যদি আছে, হ্যাঁ, ওখানে করতে পারতাম তাহলে ভালো হতো। একদম। আচ্ছা, একটু জানতে চাই যে অনেক ব্যস্ত থাকা হয় কাজ নিয়ে আসলে সব সময় থাকছেন, যদি ফ্রি সময় পান তাহলে কি করতে পছন্দ করেন? ফ্রি সময় পেলে আমি দেখা গেছে যে আমার যদি খুব লং 4-5 দিনের একটা গ্যাপ পাই তাহলে আমি ট্যুর করি। আচ্ছা, আমার ট্রাভেলিং খুব পছন্দ, সেটা মানে ফ্যামিলি নিয়ে হোক, ফ্রেন্ডসদেরকে নিয়ে হোক, ট্যুর করতে খুব পছন্দ, ঘুরতে আমার খুব ভাল লাগে। আমার মনে হয় যে আমি দেশের বাইরে গেলে মানে নতুন নতুন জায়গায় গেলে আমার খুব মাইন্ড রিফ্রেশ হয়, আর ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করি। আমার মনে হয় যে ফ্রি টাইম ফর মাই ফ্যামিলি। যদিও সময় বেশ কম পাওয়া হয়। একদম, হ্যাঁ। তো সিনেমা নিয়ে আমরা কথা বলছিলাম, সিনেমার আলাদা একটা দর্শক আছে বা এখনো বোধহয় আমাদের সিনেমাতে অনেক লিমিটেশনস আছে যেটা আমরা ফিল করি। তো আপনি যেহেতু অভিনয় করেছেন চলচ্চিত্র, 3টা চলচ্চিত্র, 4টা চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে, একটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি। আপনার কাছে কি মনে হয় যে এখনো পর্যন্ত আমাদের চলচ্চিত্র বা মুভি ইন্ডাস্ট্রিতে প্রতিবন্ধকতাগুলো কি কি? এখনো প্রতিবন্ধকতা বাজেট একটা বিষয় হচ্ছে। বাজেটটা যদি আপনার ভালো থাকে কাজটা ভালো হয়, কিন্তু আবার ফ্যাক্ট আছে যে সেই বাজেটটা তো আবার উঠেও আসতে হবে। উঠে না আসলে তো কেউ আসলে লগ্নি করবে না। ইনভেস্টমেন্টটা যদি না আসে বা এত কষ্ট করে কাজ করেছি সেই সিনেমাটা যদি মানুষ না দেখে, তো বাজেটের একটা থাকে। এখনো যেমন আমাদের সিনেমাগুলোর কিন্তু পোস্ট প্রোডাকশন করতে আমাদেরকে দেশের বাইরে যেতে হয়, তো সেই টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, প্রপার স্ক্রিপ্টের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এখনো আমাদের অনেক দূর যাওয়া বাকি এবং অনেক ইমপ্রুভমেন্ট করা বাকি। কিন্তু তারপরেও মানে আমরা যদি বিগত কয়েক বছরের দিকে তাকাই, পিছনের বছরগুলো, সেখান থেকে আমার মনে হয় যে বেশ ভালো কাজ করার একটা প্রয়াস সবাই করছে। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টাটা সবার মধ্যে আছে, এবং তার মধ্যে আমার মনে হয় লাস্ট 3-4 বছরে যদি আমরা তাকাই, আমরা নতুনভাবে পরিচিত হয়েছি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে, এবং আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় অ্যাজ দর্শক যে বেশ ভালো করছে। ওটিটি প্ল্যাটফর্মে আপনার কাজ করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে আমাদের টিভি স্ক্রিন এবং ওটিটি এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমার মনে হয় খুব একটা ডিফারেন্স নেই। প্ল্যাটফর্মটা জাস্ট দুই রকম, বাট ওটিটিতে একটা ফ্রিডম থাকে একটা ডিরেক্টরের, যে আপনি আপনার গল্পটাকে আপনার মতো করে প্রেজেন্ট করতে পারেন, যেটা চাইলেই হচ্ছে হয়তো বা টিভিতে অনেক রেস্ট্রিকশনস থাকে, অনেক থাকে, অনেক ধরনের স্ক্রিপ্ট আমরা চাইলেও করতে পারি না বা অনিয়ার করতে পারি না। তো এইসব যে বাধ্যবাধকতাগুলো ওটিটিতে থাকে না, এবং ওটিটিতে খুব সব কিছু দেখানো হয়। আর আমার মনে হয় এটা একটু খুব ভালো যে একটা ওটিটি দেশে মানে আমাদের কাজে নতুন নতুন প্ল্যাটফর্ম অ্যাড হওয়া মানে আমাদের কাজের সুযোগ তৈরি হওয়া। সো ওটিটিটাও ভালো ভালো কাজ হচ্ছে, আমিও কিছু কাজ করেছি, কাজ যেগুলো হচ্ছে সেগুলোও দেখছি, ভালোই করছে। আচ্ছা, আর মানে আপনার কি মনে হয় যে আমাদের দেশে ওটিটির সম্ভাবনা আসলে কতটুকু, আমরা কতটুকু ধরে রাখতে পারবো? ওটিটির সম্ভাবনা তো ভালো, বিকজ এখন ওয়ার্ল্ড ওয়াইডই ওটিটি চলছে। সব পার্শ্ববর্তী দেশগুলো যদি আমরা দেখি, তারাও অনেকটাই ডিপেন্ড অন নেটফ্লিক্স, ওটিটি। তো আমার মনে হয় যে ইটস এ গুড বিজনেস। এখানে এটার সাথে অনেক আর্টিস্টদের আসলে কর্মসংস্থানের জায়গা হয়েছে। আগে তো খুব লিমিটেড ছিল, হয় নাটক না হলে সিনেমাতে তো এত আর্টিস্ট, সিনেমা কয়টা করে বছরে। ওটিটি হওয়াতে হয় কি অনেক কাজ হয়, এবং খুব অনেক বেশি কাজ হয় বিভিন্ন ওটিটিতে একটা প্ল্যাটফর্ম না, অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে। আমাদের টেকনিশিয়ানগুলো কাজ করতে পারছে, ডিরেক্টররা কাজ করতে পারছে, এবং আমরা নতুন নতুন অনেক কাজ দেখতে পাচ্ছি। তো একটা মানুষের একটা বিনোদনের নতুন একটা মাত্রা তৈরি হয়েছে। সো ওটিটিটা অনেক গুরুত্বপূর্ণ নাওএডেজ, বিকজ যদি আপনি ওয়ার্ল্ডের সাথে ট্রেন্ডে থাকতে চান তাহলে আপনাকে সেই ট্রেন্ড ফলো করতে হবে, এবং সেখান থেকে আমাদের ওটিটিও আসলে বেশ ভালো করছে, মানে তুলনামূলক আমরা এক্সপেকটেশনস এর বাইরে গিয়ে বেশি ভালো করছে। আচ্ছা, তো আপনাকে যদি কখনো বলা হয়, যেহেতু আপনি প্রিপারেশন ছাড়াই চলচ্চিত্রে কাজ করেছেন,
তারপরে এখন নাটকে কাজ করছেন, কখনো যদি আপনাকে অফার দেওয়া হয় অথবা বলা হয় যে ডিরেকশনে যাওয়ার জন্য অথবা ডিরেকশন দেওয়ার জন্য, তাহলে কি করবেন? এমন কিছু চিন্তা ভাবনা করেছেন কিনা? আমার আছে চিন্তা ভাবনা, আমি হয়তো ইন ফিউচারে করতেও পারি। যেমন আমি যখন একা থাকি আমার বিভিন্ন গল্প মাথায় আসে। আচ্ছা। আমার আজকেও আমার দুইটা থিম আমার মাথায় আসছে এবং আমি আমার একটা ডিরেক্টরের সাথে শেয়ার করেছি যে আচ্ছা আমরা তো এই থিমটা নিয়ে কাজ করতে পারি, এই থিমটা নিয়ে আগাতে পারি। মানে কিছু কমন টপিক নিয়ে আমরা সব সময় দেখা গেছে নাটক সিনেমাগুলো দেখি, এমন অনেক টপিক আছে যেগুলো আসলে আন্ডাররেটেড, যেগুলো নিয়ে আমরা খেয়াল করি না বা আমরা আমরা জানি হচ্ছে, বাট আমরা সেগুলো স্ক্রিনে তুলে ধরি না। তো এরকম দুইটা টপিক আমার মাথায় এসছে এবং আমি সেটা নিয়ে আমার ডিরেক্টরের সাথে বসবো। তার মনে হয় যে আমি প্রোডাকশন শুরু করব, হয়তো বা ডিরেকশন এখন দিব না, বাট ইন ফিউচারে ডিরেকশন, এখন আপাতত মানে প্রডিউস করার ইচ্ছা আছে, ইন ফিউচারে ডিরেকশন দেওয়ারও ইচ্ছা আছে আমার। বিকজ আমি না যখন একা থাকি আমার মাথায় গল্প ঘুরে, আমার মাথায় টপিক ঘুরে, থিম ঘুরে, যে এই থিমে কাজ হতে পারে, এই থিমে গল্প হতে পারে, মানে মিডিয়াকে নিয়েই চিন্তা ভাবনা আমার সবকিছু। যেহেতু মিডিয়ার সাথেই আসলে উঠা বসা এবং একদম। চলাচল। আচ্ছা, আমাদের দেশে কাকে ফলো করেন অথবা কাকে আইডল মনে করেন? ফলো করি বলবো না, ফলো চাইলেও করতে পারবো না। আমি জয়া হাসানকে আমার অনেক পছন্দ, ওনাকে ফলো করলে ওনার মতো হওয়া পসিবল না আসলে, বাট আমি ওনাকে আমার আইডল মনে করি। উনি যে আসলে আমরা মনে করি না যে আমাদের তো একটা ইয়ে আছে যে মেয়েদের 20-30 হয়ে গেলে মেয়েরা বুড়ি হয়ে গেছে, মেয়েরা তো ওভার মানে এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে একটা এরকম নরম আছে, একটা নর্ম আছে, যেটা আমার কাছে মনে হয় যে শি ইজ দ্য লেডি যেটাকে ব্রেক করেছে, যে এইজ ইজ জাস্ট আ নাম্বার। তুমি যদি তোমাকে মেনটেন করতে পারো দেন এইজ ডাজন্ট ম্যাটার। সো স্টিল আমার মনে হয় যে আমার মানে তার এই যে অনেক মানে অনেক মানুষ আমাদের দেশে মনে করে আমি বুড়া হয়ে গেছি, আমার শেষ, মারা যাবো এখন, এরকম গিভ আপ করে দেয়। শি ইজ এ ইন্সপাইরেশন, ট্রু ইন্সপাইরেশন ফর আস, যে আসলে তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজেকে মেনটেন করতে পারো, তাহলে এইজ কোনো ফ্যাক্ট না। সো শি ইজ মাই ইন্সপাইরেশন। অবশ্যই, এবং তার সাথে কিন্তু সে এখনো সমান তালে এবং বেশ সে ভালো এত কোয়ালিটিফুল কাজ সুন্দর, করছে। এখনো এত সুন্দর, মানে আমি জাস্ট তাকায় থাকি যে লেডি ক্রাশ। আচ্ছা, যদি অভিনেত্রী না হতেন অথবা যদি মিডিয়ায় কাজ না করতেন তাহলে কি করতেন? তাহলে আমার যেহেতু ট্রাভেলিং অনেক পছন্দ, মনে হয় পাইলট টাইলট কিছু একটা হতাম, শুধু ঘুরে বেড়াতাম। মানে ছোটবেলা থেকে এইম লাইফ কি ছিল? ছোটবেলা থেকে এম ইন লাইফ কিছুই ছিল না আসলে, ডিপেন্ডস অন যে দেখা মানে কিছু হতে হবে এরকম একটা জিনিস মাথায় ছিল, যে আমি কখনোই আমার বাবার পরিচয়ে বা আমার হাজব্যান্ডের পরিচয়ে পরিচিত হতে চাই না। আমার নিজের একটা আইডেন্টিটি থাকবে, এটা আমার সবসময়। আই ওয়াজ অ্যাম্বিশাস, কি করব এটা নিয়ে কনফিউজ ছিলাম। তো ঠিক আছে, লেটস সি, পড়াশোনা শেষ করি, তার মধ্যেই তো আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম। এই তো তার মধ্যে ভাগ্যে যেটা ছিল সেটা হয়ে গেল। একদম মানে নিজে নিজেই চলে এসছে, আমার কিছু করতেই হয়নি। আচ্ছা, তো অভিনয়ের ক্ষেত্রে বা একজন অভিনেত্রী হিসেবে আমাদের দেশের পার্সপেক্টিভ আপনার কাছে কি মনে হয়, মানে কোনটা বেশি চ্যালেঞ্জিং নিজেকে এস্টাবলিশ করার ক্ষেত্রে? আমাদের দেশে চ্যালেঞ্জিং, আমাদের ইন্ডাস্ট্রি নিয়েই বলি। আমাদের ইন্ডাস্ট্রিতে তো সিন্ডিকেট থাকে, অনেক রকমের সিন্ডিকেটস আছে, অনেক রকমের এখনো অনেক রকমের বাধ্যবাধকতা আছে, প্রতিবন্ধকতা আছে। তো কিছু কিছু ডিরেক্টর মানে এক একজনের আসলে এক এক রকমের প্রবলেম, যেটা আসলে ইন্ডাস্ট্রিতে থাকবেই, এক একটা মানুষ এক এক রকম, এসবের মধ্যেই আমাদেরকে কাজ করে যেতে হবে। আর স্পেশালি আমি যেটা বলবো সিন্ডিকেট নিয়ে, যে আসলে এই ডিরেক্টর এই হিরো ছাড়া কাজ করে না, এই হিরো এই হিরোইন ছাড়া কাজ করে না, এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় আরও বেশি আমাদেরকে পিছায় নিচ্ছে। এই ধরনের ইয়েগুলো যদি না থাকে, যেমন আমরা যদি বলিউডে দেখি সবাই সবার সাথে কাজ করছে, এরকম না যে আমি ওকে ছাড়া কাজ করবো না, আমি ওকে, সবাই সবার সাথে সিনেমা করছে, সবাই সবার সাথে কাজ করছে, কোনোটা দর্শক পছন্দ করছে, কোনোটা পছন্দ করছে না। তো এরকম আর কি। এখন আপনি জুটি হিসেবে হয়তো একটা সময় ছিল যে এই জুটিটাকে দর্শক পছন্দ করে, মানে আমরা আগে দেখেছি যে রাজ্জাক স্যার, কবরী ম্যাডাম বা শাবানা ম্যাডাম ছিল, তো তখন ছিল জুটি, দর্শক তখন পছন্দ করতো। বাট এখন আমার মনে হয় কি যে সবাই সবার সাথে কাজ করা উচিত, এটাতে একটা চেঞ্জেস আসে, ভ্যারিয়েশন আসে, এক জুটিতে মানুষ আর কত ভাল লাগে। তো এই ইয়েটা আমার মনে হয় যে একটু আমাদের দর্শকরা একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে, বা দর্শক একটু বোর হচ্ছে, তারা একটু নতুন কিছু চায়, এরকম আর কি। মানে এই টেন্ডেন্সি থেকে আসলে বের হয়ে আসা উচিত, যে সবাইকে নিয়ে কাজ মানে কোনো রেস্ট্রিকশন থাকবে না যে ও ওকে ছাড়া কাজ করবে না, এরকম সবাই সবার সাথে কাজ করবে, ভালো গল্প হলে, ভালো স্ক্রিপ্ট হলে কেন করবে না। একটা ক্যারেক্টারে এক একটা ক্যারেক্টার এক একজনকে পারফেক্ট মানায়, তো ওরকম আর কি। আচ্ছা,
আর এছাড়া কাজ নিয়ে আসলে কত দূর যাবার ইচ্ছে, আর কি কি করার ইচ্ছে? কাজ প্রোডাকশনে আপনি নামবেন সেটা আমরা শুনেছি, সেটা জানলাম। আমার গত বছর আমাদের প্রোডাকশনে একটা সিনেমা বের হয়েছে জংলি। আচ্ছা, তো গত ঈদে প্রোডাকশনে যাওয়ার ইচ্ছা আছে, ছোট ছোট করে ছোট পরিসরে শুরু করব, সিনেমাতেও ইনভেস্ট করার ইচ্ছা আছে। তো দেখা যাক, পরিকল্পনা অভিনয়টা চালিয়ে যাব, বাট যতদিন নায়িকা হিসেবে থাকবো ততদিনই। এরপরে আর ইচ্ছা নেই, এরপরে হচ্ছে ক্যামেরার পিছনে কাজ করার ইচ্ছা আছে। যতদিন নায়িকা হিসেবে কাজ করতে পারবেন ততদিনই আসলে ততদিন ক্যামেরার সামনে কাজ করব। হ্যাঁ। আচ্ছা, কিছু কুইক কোয়েশ্চেনস করতে চাই, খুবই বেসিক বেসিক Okay. কোয়েশ্চেনস। আচ্ছা, আপনার প্রিয় রং? তুমি যেটা পরে আছো red। মেরুন। আপনার প্রিয় রং? আমি পরে আছি। হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম। আসলে ব্ল্যাক এন্ড রেড দুইটাই আমার ফেভারিট, একটা আমি পরে আছি, একটা তুমি পরে আছো। আচ্ছা আচ্ছা, কোন টাইপের ফুড বেশি পছন্দ করেন? আমার আরাবিয়ান ফুড, খুব কাবাব, তারপরে হচ্ছে স্টেকস, এসব পছন্দ। আচ্ছা, আর মানে আপনি কি মর্নিং পারসন নাকি রাত জাগতে পছন্দ করেন? আমার নাইট বার্ড, আমার নাইট পারসন। আমি চাইলেও রাতে আসলে ঘুমাতে পারি না। আমার আম নট এ মর্নিং পারসন। আমার যখন শুটিং থাকে আমার খুব কষ্ট হয় আমার সকালে উঠতে, অনেক কষ্ট করে উঠি, মনে হয় যে এটা একটা নিজের সাথে নিজের যুদ্ধ আমার। বাট পানিশমেন্ট, একদম পানিশমেন্ট। রাত জাগাটা আমার কাছে মনে হয় খুব ইজি সকালে ওঠার থেকে। কিন্তু যখন শুটিং থাকে অথবা কাজ থাকে তখন তো উঠতেই হয় কষ্ট করে। তখন উঠতেই হয়, তখন আমার খুব কষ্ট হয়। তখন হয় কি, আমার রাতে আমি যতই চেষ্টা করি আজকে তাড়াতাড়ি ঘুমায় যাব, কালকে সকাল সকাল উঠতে হবে, লাভ নাই। ওই আমাকে দেরি করে ঘুমাবো, আবার আমার আর্লি উঠতে হয়। এই ইয়েটা আমার মানে হয়ে গেছে ট্রেন্ডটা, চাইলেও আর্লি ঘুমাতে পারি না। এটা অনেক দিনের একটা অভ্যাসের বিষয়। হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু আমরা জানলাম আপনি ঘুরতে পছন্দ করেন, আবার ঘুমেরও একটা বিষয় আছে, হ্যাঁ। তো কোনটাকে আগে চুজ করবেন, ঘুরতে যাওয়া না ঘুম? ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়ার জন্য ঘুমানো তো সারা বছর সারা জীবনে ঘুমাতে পারবো, ঘোরাটা মিস করতে চাই না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার ফেভারিট অথবা বেস্ট ট্যুর বাডিকে? ফ্যামিলি থেকে হতে পারে, ফ্রেন্ডও হতে পারে। আমার বোন। আচ্ছা, আমার বোন আমার বেস্ট ট্যুর বাডি। আমরা জাস্ট 3 বছরের গ্যাপ আমাদের, বাট তারপরেও উই আর লাইক বেস্ট ফ্রেন্ডস, বেস্ট বাডিজ। আই ক্যান শেয়ার এনিথিং উইথ হার। সো ওর সামনে মানে ও আমাকে কখনো জাজ করে না, সো আমিও করি না। সো আই ক্যান বি মি, মানে আমাকে কোনো মুখোশ পরে থাকতে হয় না, যেটা করা যাবে না ওইটা করা যাবে না, মানে এরকম। সো শি ওয়াজ মাই বেস্ট বাডি, বাট এখন ওর বিয়ে হয়ে গেছে, এখন ওর পার্টনার হয়ে গেছে ওর হাজবেন্ড, এখন আই মিস মাই পার্টনার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারও একটা পার্টনার চুজ করে নেওয়া উচিত ঘুরতে যাবার জন্য অ্যাট লিস্ট। আর সে যে জাজ করবে না তার কি গ্যারান্টি আছে? ওইটা আগে টার্মস এন্ড কন্ডিশনস ফিক্স করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো খেতে ভালোবাসেন সেটা তো শুনলাম। যদি আপনাকে চুজ করতে বলা হয় বিটুইন মুভি অ্যান্ড নাটক, আই নো দি আনসার বাট ফর অডিয়েন্স আর কি, কোনটা করবেন? মানে যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে, আমি নাটক চুজ করব। নাটক choose করেন। নাটকে মজা পেয়ে গেছি আমি এই নাটকে কাজ করে। মজা পেয়ে গেছি বলতে কি, দেখো একটা কাজ তুমি করো, সেটা দর্শকদের পর্যন্ত পৌঁছালোই না, দর্শকরা দেখলোই না, তাহলে কষ্টটা করার কোনো মানে হয় না আসলে। কারণ এই শুটিং এর কাজগুলা কি কষ্ট, এগুলো তো আমরা সবাই জানি। তো নাটকগুলো করে যেমন খুব তাড়াতাড়ি নাটকগুলো অন এয়ার হয়, খুব তাড়াতাড়ি দর্শকের কাছাকাছি যাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। সিনেমা হয় কি, একটা সিনেমা আমাদের দেশে অনেক প্রসেস, লং প্রসেস, প্রি প্রোডাকশন, পোস্টপ্রোডাকশন, বাট সিনেমা ইজ লাইক এ ড্রিম। আমি সিনেমা স্টিল আমার কাছে ড্রিমের মতো মনে হয়। সিনেমাই সিনেমার গানের শুটিং করা, সিনেমাতে মেকআপ রুম, অ্যারেঞ্জমেন্টটা যেহেতু অনেক আলাদা বড় হয়। মেকআপ রুম, মানে একটা অন্যরকম ব্যাপার। আমি যেটাকে নিজেকে প্রিন্সেস মনে হয়। সিনেমা অবশ্যই ইটস এ ড্রিম প্ল্যাটফর্ম, করতে চাই, করব, বাট সিনেমার বাজারটা আর একটু ভালো হোক, ভালো মানে করলে করার মতো করব, যেটা আমি যে দর্শক দেখবে, দর্শক পছন্দ করবে, দর্শকের গ্রহণযোগ্যতা পাবে। একদম। আচ্ছা, একটা পাওয়ার, সুপার পাওয়ার যদি আপনাকে দেয়া হয়, যেহেতু আপনি প্রোডাকশনে অলরেডি নেমে গেছেন, সুপার পাওয়ার যদি দেয়া হয় আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে, একটা চেঞ্জ আপনি আনতে পারবেন, মানে যেই চেঞ্জটা চান সেটাই আনতে পারবেন, তাহলে কি চেঞ্জ করবেন? একটা সুপার পাওয়ার, মানে যেটা এখন অনেক ক্ষেত্রে ইম্পসিবল চেঞ্জ করা, কিন্তু হ্যাঁ। যদি আসলে আপনি সেই ব্যাকআপটা পান তাহলে আপনি চেঞ্জ করতে চান। আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে হবে। আচ্ছা, আমাদের দেশ, আমাদের ইন্ডাস্ট্রি, আপনার আশেপাশ, যেটা আর কি ফর গুড। সুপার পাওয়ার তাহলে ইউজ করব যে 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 প্রজেক্টই করছে সব যেন হিট হয়ে যায়, সব যেন হিট হয়ে যায়, সব যেন সাকসেসফুল হয়। একদম। আচ্ছা,
তো এখন বাসার মানুষজন আপনাকে কি বলে, মানে ভালো করছো, যা করছো ভালো করছো, এটাই করো এমন? বাসার মানুষজন সারাক্ষণ বকা দিতে থাকে। আমি একটু ওয়েট গেইন করেছি, তো বাসার মানুষজন সারাক্ষণ আমাকে জিমে যাও ওয়েট জিমে যাও গেইনটার জিমে কারণটা যাও কি? জিমে যাও। আই থিংক কিছু ফিজিক্যাল কন্ডিশনের কারণে পিসিওএস সাম প্রবলেমস আছে আমার। তারপর একটু সিকও ছিলাম, সবকিছু মিলিয়ে মাঝখানে জিম কন্টিনিউ করতে পারিনি। আর আমার হয় কি, আমি পানি খেলেও ওয়েট বেড়ে যায়, বাট ওয়েট আর কমে না। আমার ওয়েট কমানো খুবই ডিফিকাল্ট, সো মেনটেন করা খুব ডিফিকাল্ট। মাঝখানে একটু জিম গ্যাপ গিয়েছে। তো এখন বাসার মানুষের কথা হচ্ছে কাজ করো, বাট আগে ওয়েট কমাও, জিমে যাও জিমে যাও। মানে আমি শুয়ে থাকলেও আব্বুর সমস্যা, বসে থাকো, যাও জিমে যাও জিমে যাও। না, ইফ ইউ আর কমফোর্টেবল ইন দিস তাহলে তো আসলে সমস্যা না হয় না, আমি কমফোর্টেবল না। আই থিংক আই নিড টু বি ফিট अगेन। তো হ্যাঁ, এটা আমার বাসার লোকেরও আমারও মেইন টার্গেট এটাই, যে অ্যাটলিস্ট কিছু ওয়েট কমানো। আচ্ছা, না, এটা তো আসলে নিজে ভালো থাকার জন্য বা নিজে ফিট থাকার জন্য সেটা খুবই দরকার। এবং খুবই দরকার। ঘুমের যেহেতু আপনার একটু মিসম্যানেজমেন্ট রুটিন আছে, এটা ওয়ান অফ দি মেইন রিজন। এক্স্যাক্টলি, রাতে ঘুমাতে পারি না যে, এবং এই জন্য আমার সকালে ঘুমাতে হয়, দিনে ঘুমাতে হয়। এটা একটা রিজন, যার কারণে আমার খাওয়া দাওয়ার টাইমিংটা উল্টাপাল্টা। পুরো বডি ক্লকটা আসলে চেঞ্জ হয়ে যায়। লাইফস্টাইলের কারণ, লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। মানে স্টিল আমি রাতে ঘুমাতে পারি না। অনেক চেষ্টা করলাম, আমি ফোন আরেক রুমে রেখে আসলে আমি ঘুমাতে পারি না। সো আই শুড কনসাল্ট এ ডক্টর, আই গেস। ভেরি সুন, ভেরি সুন। আচ্ছা, তো একজন অভিনেত্রী পারফেক্ট হওয়ার জন্য, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এক্সাম্পলস গুলো এত বেস্ট এক্সাম্পলস, যারা খুব স্মরণীয় ছিলেন অথবা যারা খুব এক্সাম্পল সেট করে গেছেন, তাদেরকেই ম্যাক্সিমাম হয়তো বা সবাই ফলো করে। তো আপনার কাছে কি মনে হয় একজন প্রপার অভিনেত্রী হতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো রপ্ত করতে হয়? প্রপার অভিনেত্রী হলে তাকে পারফেক্ট হতে হবে, কারণ এই জন্য সবাই তো এরকম মেমোরেবল বা লিজেন্ডস হতে পারে না। যারা হয়েছে তারা ডেফিনেটলি দে আর পারফেক্ট। সো আমার কাছে মনে হয় যে তাদের এভরিথিং, তাদের কমিটমেন্ট, তাদের কাজের প্রতি ডেডিকেশন, ভালোবাসা, হার্ডওয়ার্ক, এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে পুরো ইউনিট, পুরো সেটটাকে আপন করে নেওয়া, সবাইকে মানে ভালোবাসা। মানে এখন হয় কি, যে একটু বড় স্টার হয়ে গেলাম, সেটে গিয়ে আমি বুম করলাম, যা তা বিহেভ করলাম, বা যারা জুনিয়র আছে, প্রোডাকশন বয়টা এদের সাথে খারাপ ব্যবহার করে, আমার দেখে খুব খারাপ লাগে। যে আজকে তুমি অনেক বড় স্টার, আমি অনেক বড় স্টার, তাদেরও অবদান আছে এর পিছনে। ইটস আ টিম ওয়ার্ক। এক্স্যাক্টলি, ইটস আ টিম ওয়ার্ক। আমি কখনোই একটা মেকআপের অ্যাসিস্ট্যান্ট বা একটা প্রোডাকশনের ছেলে, আমি দেখতেছি যে রোদে এই ছেলেটা আমাকে ছাতা ধরে আছে, ওর নিজে রোদে পড়তেছে, তো আমি ওকে কিভাবে বকা দিই? ওরা তো অনেক কষ্ট করতেছে, আমরা তো কষ্ট করতেছি, আমরা সেটা রেজাল্টও পাচ্ছি। ওরা এই কষ্ট করতেছে, বিনিময়ে হয়তো কিছু টাকা ওরা পাচ্ছে। সো ওরা একটু রেসপেক্ট ডিজার্ভ করে। তো এখন অনেকেই আছে যে এরকম করে। আমি বলবো যে এটা আমাদের বন্ধ করা উচিত, যে টিমকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, এবং ডিরেক্টর যেটা বলে সেটা শুনতে হবে। এখন অনেক আর্টিস্ট আছে যে ডিরেক্টরের কথা শুনে না, স্ক্রিপ্ট নিজে নিজে কাটে, নিজে নিজে স্ক্রিপ্ট তৈরি করে। তো এগুলো দেখলে খারাপ লাগে। আসলে ডিরেক্টর তো ডিরেক্টরই, ক্যাপ্টেন অফ দ্য শিপ। সে তার কথা শুনলেই তো আমাদের কাজটা পারফেক্ট হবে। সো এগুলোই আর কি। অনেক মানে বাধ্যবাধকতা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেগুলো আই থিঙ্ক ঠিক হলে আমাদের ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো করবে, আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা আশা করছি যাদের আসলে ভালোবাসা আছে ক্যারিয়ারের প্রতি, এই দিকের প্রতি অথবা ইন্ডাস্ট্রির প্রতি, তারা আসলে ডে বাই ডে তো চেষ্টা করবে নিজেদেরকে আরো ইমপ্রুভ করবার। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সঙ্গে গল্প করে বেশ ভালো লেগেছে। এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে থ্যাঙ্কস, অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সময়টুকু ভালো কেটেছে। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, দেশকে ভালোবাসুন এবং অবশ্যই এটিএন বাংলার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।